আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার মুখ চোখ একটু ঘেমে গেছে। তার কারণ হলো আমি বাইরে বসে থেকে ভিডিও শুট করতেছি এবং এইখানে ফ্লোরিডাতে হালকা একটু গরম। দ্যাটস ওয়াই বাইরে বসে আছি। এইজন্য আমার হয়তো মুখ চোখ একটু ঘেমে যাচ্ছে বা গরম লাগতেছে। সো এইটা অফ টপিক। এইটা আসলে তেমন কোনো কিছু না। আজকের ভিডিওতে যে জিনিসটা আলোচনা করব সেটা হলো আমার ইন্ডিয়ার পড়াশোনা কেমন ছিল বা প্রসেসটা কেমন ছিল। আমি ইন্ডিয়াতে কিভাবে পড়াশোনা করতে গেলাম। দেখেন আমার এই চ্যানেলটায় মূলত আমি আমার এক্সপেরিয়েন্স বা আমি আমার ২ চোখ দিয়ে দেখা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি বা আমি যে সকল রাস্তাগুলো পার করে আসছি বা কিভাবে কি হইলো। কারণ ভাই ইউএসএ তে আসছি বিভিন্ন রাস্তা ফলো করে ইউএসএ তে আসছি এবং বাঙালিদের যারা স্টুডেন্ট পড়াশোনা করতে চায় বা প্রত্যেকটা বাঙালির একটা ইচ্ছা থাকে ইউএসএ তে যাবো। সেটা পড়াশোনার পারপাসে হোক, ওয়ার্ক পারমিট নিয়ে হোক, টুরিস্ট ভিসায় হোক, সেটা ইচ্ছা সবারই থাকে। এটা ন্যাচারাল। ওকে। সো আমি এর আগে মানে আমার ব্যাচেলর লাইফটা শুরু হয়েছিল হলো ইন্ডিয়া থেকে। সো ইন্ডিয়াতে আমি কিভাবে গেলাম, আমার প্রসেসটা কেমন ছিল, এই বিষয়গুলা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। সো ১ম এ একটা জিনিস বলি ভাই, বাংলাদেশের যে সিচুয়েশন রাইট নাও চলতেছে, এই সময় আমার ইন্ডিয়া নিয়ে কথা বলাটা ঠিক হচ্ছে কিনা, অনেক মানুষ আমাকে অনেক কথা বলতে পারে। বাট ওই জিনিসগুলা সাথে আমার জিনিসের কোনো মিল নাই। কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট ইন্ডিয়াতে আসছিলাম। আমার মূল কারণই ছিল পড়াশোনা করা। সো আমি পড়াশোনা করছি। পড়াশোনা কমপ্লিট করে আমি ইন্ডিয়া থেকে চলে আসছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না বা ইন ফিউচার কখনো অন্য কোনো উদ্দেশ্য আমার আসবেও না। ওকে? আসতে পারে সেটা স্টুডেন্টদের হেল্প করা বিষয়, যে দেখা যাইতেছে আমার কোনো ছোট ভাই বা আমার কোনো আত্মীয়স্বজন বা আমার কোনো অডিয়েন্স যদি চায় যে ইন্ডিয়াতে আমি পড়াশোনা করব। সো তাদেরকে হয়তো আমি খোলামেলা গাইডলাইন দেওয়া বা তাদেরকে সাপোর্ট করা করলেও করতে পারি ইন ফিউচার। বাট রাইট নাও কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমি ভিডিওটা করতেছি না। জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করতেছি। ওকে? আমি যখন ২০১৬ সালে ইন্টার পরীক্ষা কমপ্লিট করি, মানে আমি এইচএসসি কমপ্লিট করি। তারপরে বাংলাদেশে তো অ্যাডমিশন চলছিল। বাংলাদেশে তো মানে এখন অ্যাডমিশন নিয়ে আমি এত তোড়জোড় দেখতে পাই না। কারণ আমি হয়তো ওই মানে ইয়েতে নাই, ওই লাইনে নাই। দ্যাটস ওয়াই আমি ওই জিনিসগুলা পাই না। বাট তারপরেও বাংলাদেশের মানুষদের ইচ্ছা থাকে যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, অ্যাডমিশন দিব, সেখানে চিল করব। অনেকের কপালে এই জিনিসটা ঘটে না, হ্যাঁ? কারণ আমি ইন্টারে অ্যাডমিশন ইন্টারের পর অ্যাডমিশনে খুব কম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিছি। আমার যতটুকু মনে পড়ে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন দিছি আর রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিছি। এছাড়া আমি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিই নাই। সো যখন আমার সিরিয়াল আসলো না, আমি যখন অ্যাডমিশনে টিকলাম না, তখন আমি মানসিকভাবে প্রচুর ডিপ্রেসড হয়ে যাই। বা স্বাভাবিক না যে বন্ধু-বান্ধব টিকলো, আমি টিকলাম না, স্বাভাবিক। সো আমার ১ম বছরটা এভাবে চলে গেল। আমি ১ বছর পিছিয়ে পড়লাম। এটাকে কি বলে? মানে স্টাডি গ্যাপ নাকি জানা মানে রি-অ্যাডমিশন এর দিকে গেলাম। পরের বছর ২০১৭ সালে আবার রি-অ্যাডমিশন দিলাম। রি-অ্যাডমিশন এও আমি ওইভাবে মেনে নিতে পারছিলাম না যে ওকে ঠিক আছে। মানে পড়াশোনার জিনিসটা আমি ওইভাবে মানতে পারছিলাম না। কারণ আমি অনলাইনে ব্যাপক ট্রাই করেছি ফ্রিল্যান্সিং করার। দেখা যাচ্ছে তখন আমি অ্যাডমিশন এর কোচিং করা বাদ দিয়ে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা এসইও এর কোর্স আমি করছি। ওকে? সো এই সকল কারণে আমার পড়াশোনা কেমন জানি ভালো লাগতেছিল না। দ্যাটস ওয়াই রি-অ্যাডমিশন এ আমি বড় একটা ধাক্কা খাই। ওকে? সো রি-অ্যাডমিশন এ বড় ধাক্কা খাওয়ার পর তখন আমার বাসা থেকে একটা কথাই যে, "তুই যদি পড়াশোনা করতে চাস তাহলে তোকে দেশের বাইরে করতে হবে। দেশে আর আমি তোরে পড়াশোনা করাইতে পারব না বা পড়াশোনা আমি করাবো না।" এরকম একটা চিন্তা আমার বাবার মাথার মধ্যে ঢুকে যায়। সো তিনি আমাকে ওইভাবেই কথা বলা শুরু করে। তারই ধারাবাহিকতায় ১ম এই আমি চিন্তা করেছিলাম হলো চীনে যাবো। ওকে? ১ম এই চীন। আমার ১ম টার্গেট ছিল যে আমি চীনে যাবো। সো চীনের অনেক বিষয় খোঁজখবর নিলাম। স্কলারশিপেরও বিভিন্ন সিস্টেম গুলা সম্পর্কে জানলাম। বাট চীন আমার কাছে ঐরকম মানে ভালো লাগলো না ব্যক্তিগতভাবে। আমার নিজের কাছে ভালো লাগে নাই। দ্যাটস আমি চীন থেকে মালয়েশিয়াতে শিফট করলাম। কারণ তখন তো এজেন্সি মানে এখন যেভাবে এজেন্সি দেখতেছেন বাংলাদেশে, তখন ঐরকম এজেন্সির তোড়জোড় ছিল না। ওকে? তো পরে মালয়েশিয়া নিয়ে খোঁজখবর নিলাম। মালয়েশিয়াতে আমার একটা দেখা যাইতেছে যে বড় ভাই ছিল। ওই বড় ভাই ইউটিএম না কি যেন একটা ইউনিভার্সিটি আছে। ওই ইউনিভার্সিটি সম্পর্কে বলল। সবকিছু শুনলাম, জানলাম। বাট ওই যে একটা চিন্তা থাকে না যে ভালো একটা দেশে যাবো, ওইখানে গিয়ে পার্ট টাইম জব করবে এই হেন-তেন। ওই ওই জিনিসগুলোর অনেকাংশ মিলতেছিল না। না মিলার কারণে আমি আসলে মালয়েশিয়াতে পরবর্তীতে পিছিয়ে নিই। যে না, মালয়েশিয়াতে আমি যাব না। তারপরে আমার সাথে কি ঘটলো? আমি তখন একটা এজেন্সির মাধ্যম দিয়ে প্রসেস করা স্টার্ট করলাম, যেটা আমার বড় ভাইয়ের এজেন্সি। যে এজেন্সির থ্রুতে আমি দুবাইতেও গেছি এবং দুবাই থেকে বড় ধরনের স্ক্যামের শিকার হইছি। সো এইটা নিয়ে আমার ভিডিওর সামনের দিনগুলো আসবে। বাট ইন্ডিয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে যখন আমি ইন্ডিয়াতে পড়াশোনা করতে যাই, তখন ওই এজেন্সিটা আমাকে ব্যাপক হেল্প করছে। দেখা যাইতেছে যে অ্যাডমিশন থেকে শুরু করে সবকিছু করছে। হ্যাঁ, অবশ্যই সেখানে সে তার পারিশ্রমিকটা নিছে, ওইটা তো বাদ।
বাট সে হেল্প করছে। যেখানে যে হেল্প করছে ওইখানে মুখ ফুটিয়ে বলতে কোনো আপত্তি নাই। বাট সে দিন শেষে আমার কাছ থেকে স্ক্যামও করছে। বড় একটা স্ক্যাম। যাই হোক, আমি ওই এজেন্সির থ্রুতে ১ম এ ইন্ডিয়ার দিল্লিতে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। অ্যাডমিশন নেওয়ার পর আমার সেমিস্টারটা মিস করে ফেলি। যে সেমিস্টারটা আমার ধরার কথা ছিল, সেই সেমিস্টারটা আমি মিস করে ফেলি। মিস করে ফেলার কারণে তখন ২০১৮ সাল চলছিল। আমার দেখা যাচ্ছে যে অনেক কিছু মানে অনেক বছর আমি পিছিয়ে গেলাম। আমার বন্ধু-বান্ধব যেখানে অলরেডি মানে পড়াশোনা শুরু করছে, তারা অনার্স দেখা যাচ্ছে 2nd ইয়ারে। তখন আমি চিন্তা করলাম, ওকে ঠিক আছে, যেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবো সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবো ইন্ডিয়াতে। ওই এজেন্সি আমাকে বুঝাইলো যে ওকে ঠিক আছে, তুমি ইন্ডিয়াতে ট্রাই করো, অন্য ইউনিভার্সিটি দেখতেছি। ওই মুহূর্তে আমার চোখের সামনে তারা নিয়ে আসলো লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বা এলপিইউ পাঞ্জাবের। সো আমার রেজাল্টটা দেখার পর তারা আমাকে এতটুকু ইনশিওর করলো যে তুমি 50% স্কলারশিপ পাবা। মানে আমার সেমিস্টার ফি তখন ছিল হলো আপনার ৭৬,০০০। তার মানে আমাকে 50% স্কলারশিপ পাবো, মানে আমার তার অর্ধেক ফি পেমেন্ট করতে হবে। সো এখানে কস্ট অনেক কম, লিভিং কস্ট অনেক কম। সেক্ষেত্রে বাংলাদেশের আমি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি, সেখানে যে পরিমাণে খরচ হবে তার থেকে কম খরচে আমি ইন্ডিয়াতে কি করতে পারবো? আমার ব্যাচেলরটা কমপ্লিট করতে পারবো। পাশাপাশি আমি একটা সাবজেক্ট চুজ করলাম, যে সাবজেক্টটার বদৌলতে আমি আজকে ইউএসএ তে, সেটা হলো হোটেল ম্যানেজমেন্ট, এবং অনেক খোঁজখবর নিয়ে দেখলাম যে না, হোটেল ম্যানেজমেন্টে আমি ওইখানে পার্ট টাইম জব করতে না পারলেও আমি পড়াশোনা চলাকালীন অবস্থায় ওটিসি করতে পারবো। ওটিসি মানে হলো আউটডোর ক্যাটারিং, যেখানে হয়তো আমি যদি একটা শিফট করি, আমি ওইখানে ৫০০ থেকে ৭০০ রুপির মতো পাবো, যেটা দিয়ে আমি হয়তো আমার লিভিং কস্টটা চালাইতে পারবো। এটা ডেইলির কথা বলতেছি। দেন আমি ওইখানে সুন্দর করে প্রসেসটা স্টার্ট করলাম লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব ইন্ডিয়াতে। পাঞ্জাব ইউনিভার্সিটি মানে পাঞ্জাবে প্রসেসটা স্টার্ট করার পর আমার বেশি দিন টাইম লাগেনি। আমার উইদিন 3 মান্থস আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছিল, এবং আমি ১ম এ অ্যাডমিশন নেই। তারপর তাদের মানে রেজিস্ট্রেশন করি। সবকিছু আমাকে এজেন্সি করছে, আমাকে কোনো কিছু করতে হয় নাই। দেন অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর আমি সুন্দর করে ভিসার অ্যাপ্লিকেশন করি। ইন্ডিয়ার যে স্টুডেন্ট ভিসা আছে, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করে আমার ভিসাটা হয়ে যায়, এবং ২০১৯ সালের জানুয়ারি মাসে, আমার যতটুকু মনে পড়ে জানুয়ারিতে আমি ইন্ডিয়াতে আসি, এবং আমি আমার ব্যাচেলর স্টার্ট করি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে। ওকে? সো ১ম এ গিয়েই কিন্তু আমি ওইখানে সেমিস্টার পাইনি। এইখানেও আমাকে এক ভুল কাউন্সেলিং করা হয়েছিল। যদিও বলতেছি বড় ভাইয়ের এজেন্সি, বাট আমাকে ভুল কাউন্সেলিং করা হয়েছিল। সেটা হলো লাভলি নিয়ে যদি আপনারা রিসার্চ করেন একটু, তাহলে দেখতে পাবেন যে তাদের একটা কোর্স আছে ইএলপি, ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্স বা ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ কোর্স। সো এই কোর্সটাই আসলে আমাদের বাঙালিদের অনেককে দিয়ে দেওয়া হয়েছিল। এই তথাকথিত এজেন্সিগুলা। তারা আসলে একটা সিস্টেম করে কি, যে যত তাড়াতাড়ি পাঠানো যায়। ওকে? সো ওই কোর্সে আমাকে পাঠানো হয়েছিল, এবং সেখানে আমি ইএলপি কোর্স করি, ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা। ল্যাঙ্গুয়েজ কোর্স করার পর ২০১৯ সালের জুন মাস থেকে আমার মেইন সেমিস্টারটা শুরু হয়, যেটা হোটেল ম্যানেজমেন্ট। আমি বিএসসি কমপ্লিট করেছি ৩ বছর, এবং আমার এক্সপেরিয়েন্সটা অনেক ভালো ছিল। কারণ আমি অনেক এনালাইসিস করে দেখছি কি, বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে গেলে যে পরিমাণে খরচ হয়, ইন্ডিয়াতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করলে বা ইন্ডিয়ার কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়লে সেই খরচটা বাংলাদেশের খরচের থেকে অনেকটা কম। কারণ এইটা ভাই আমি নিজে দেখছি। দ্যাটস ওয়াই আমি আসলে এই জিনিসটা বলতেছি। এটা এমন না যে কারো মুখ থেকে শুনছি। এবারে যে আমার যেগুলা বড় ভাই ছিল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে, আল্লাহর রহমতে তারা বিভিন্ন দেশে এখন আছে। সেটা দেখা যাচ্ছে অনেকে আছে ইংল্যান্ডে, অনেকে আছে অস্ট্রেলিয়াতে, অনেকে ইউএসএ তে আছে, এবং সবচাইতে মজার ফ্যাক্ট হলো আমরা যে কয়জন হোটেল ম্যানেজমেন্ট থেকে কমপ্লিট করেছি ইন্ডিয়াতে, মানে ২০১৯ এ যারা আমরা বাংলাদেশ থেকে গিয়েছিলাম, আমরা টোটাল ৫ জন ছিলাম, এবং এই ৫ জনের মধ্যে আমরা ৪ জনই আজকে ইউএসএ তে। ৫ জনই আমরা ইউএসএ তে আসছিলাম। তার মধ্যে একজন বাংলাদেশে ব্যাক করছে। ওর কিছু সমস্যার কারণে ওর ইউএসএ ভাল লাগে না, বাংলাদেশে চলে গেছে। এছাড়া এখন রাইট নাও ৪ জনে আমরা ইউএসএ তে আছি। সো এটা শুধুমাত্র সম্ভব হইছে সেই ব্যাচেলর কমপ্লিট করার কারণে। ওকে? তো এই ছিল আমার ইন্ডিয়ার জার্নি, এবং ইন্ডিয়ার এই জার্নিটা অনেক স্মুথ ছিল। ইন্ডিয়াতে ব্যাপক মজা করেছি। কারণ ওইখানে ব্যাচেলর করাকালীন অবস্থায় অনেক বন্ধু-বান্ধব পেয়েছি। তাদের সাথে অনেক বন্ধু-বান্ধব বলতে কি, তখন থেকে আমার ইন্টারন্যাশনাল লাইফটা শুরু হয়। কারণ লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি অ্যাজ এ ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি হিসাবে অনেক, অনেক ভালো এবং অনেক রেপুটেড একটা ইউনিভার্সিটি, এবং ওইখানে বিভিন্ন দেশের মানুষজন পড়াশোনা করে। সো কালচারের দিক থেকে বিভিন্ন দেশের মানুষজনের সাথে মেশার সুযোগ পেয়েছি। অনেক কিছু লাইফে এক্সপেরিয়েন্স করেছি। এই এইভাবে আসলে আমার ব্যাচেলর লাইফটা এখানে শুরু হয়। অ্যান্ড এটাই ছিল আমার ইন্ডিয়াতে ব্যাচেলরের এক্সপেরিয়েন্স। আমি ইন্ডিয়া থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি আল্লাহর রহমতে, এবং কমপ্লিট করে দুবাই থেকে এই যে ইউএসএ তে। ওকে? সো এই হলো আমার ইন্ডিয়ার সিচুয়েশন। আমি কয়েকটা ভিডিওতে ইন্ডিয়া নিয়ে আলোচনা করব, ইন্ডিয়াতে পড়াশোনার বিষয়গুলা নিয়ে, এবং ইন ফিউচার আমি আপনাদেরকে চেষ্টা করব যারা আসলে
এই অ্যাডমিশন না দিয়ে বা অ্যাডমিশনে ব্যাকশট খেয়ে বিদেশে পড়াশোনা করার কথা চিন্তা করতেছেন, কিন্তু ইউএস, অস্ট্রেলিয়া, কানাডাতে আপনারা যেতে পারছেন না। কারণ অনেকের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, অনেক কান্ট্রির রিকোয়ারমেন্ট থাকে যে আইএলটিএস লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে। বাট ইন্ডিয়াতে আমার ওগুলা কিছু করতে হয়নি। আমার দেখা যাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আমি মাত্র ১.৫ লক্ষ টাকার দেখাইছিলাম, দ্যাটস এনাফ, আমার হয়ে গেছে। এভারেজ একটা দেশে পড়াশোনা করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট কতটুকু রাখা উচিত বা কিভাবে প্ল্যানিং করা উচিত, এই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও ইনশাল্লাহ খুব রিসেন্ট আপনাদের জন্য আপলোড করব। ওই ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দর একটা আইডিয়া পাবেন যে কোনো দেশে যাওয়ার জন্য অ্যাজ এ স্টুডেন্ট আপনার ব্যাংক স্টেটমেন্টটা বা ব্যাংকের অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা রাখা উচিত, এই আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। যে যেটাই বলুক, বাট এই পরিমাণ টাকা রাখলে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন এবং স্টাডি ইন দুবাই সিরিজটা শুরু হয়ে গেছে। আপনাদের আশেপাশের বন্ধুদের জানায় দেন যে না, হুমায়ুন রশিদ চ্যানেলে স্টাডি ইন ইউএসএ মানে শুরু হয় নাই। তার আগে স্টাডি ইন দুবাই ছিল। স্টাডি ইন দুবাইটা শেষ হয়ে গেছে। অ্যান্ড আবার শুরু হয়েছে স্টাডি ইন ইন্ডিয়া। কারণ আমি যে কয়টা দেশে থাকছি, আমি সে কয়টা দেশ নিয়ে খুব প্রপার আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ইনশাআল্লাহ আপনাদের এই জিনিসগুলা কাজে লাগবে। হ্যাঁ, অনেকদিন পর ভিডিও বানাইতেছি। কিছু জিনিস হয়তো বেশি বলে ফেলতেছি। এজন্য আপনারা জিনিসগুলো স্কিপ করুন বা আমাকে ক্ষমা করবেন। কারণ অনেকদিন ধরে ভিডিও বানাই না। ওকে? সো নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ, টাটা।